হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা ফিফথ সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে DSC A2 পেপারটি রয়েছে, আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 1848 সালের ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব, এই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর যে উত্তরপত্র রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নটি 10 নম্বরের জন্য অনার্সের ক্ষেত্রে আসতে পারে, এবং তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো তোমাদেরও 10 নম্বরে আসতে পারে, আবার 20 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। তা তোমাদের যে সাজেশন আমি দিয়েছি অনার্সের এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে, সেই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা নিয়মিত আমার ক্লাস ফলো করো তোমরা জানো সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। শুধুমাত্র এই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফলটি দেওয়া হয়নি বা বাকি ছিল, তাই এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। একবার বোর্ডে দেখে নিই আমাদের আলোচনার মূল বিষয় কি। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফিফথ সেম CC11 বা DSC A2 প্রশ্ন হচ্ছে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। এখানে মার্কস 10 বা 20 যে কোনো মার্কসে আসতে পারে। তা ফেব্রুয়ারি বিপ্লব অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হয়েছিল বলেই এর নাম ফেব্রুয়ারি বিপ্লব। 1848-এ 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, এই কয়েক দিনের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে এই বিপ্লব সংগঠিত হয়। এই বিপ্লবের কারণগুলো কি ছিল সেটা একটা প্রশ্ন, আবার বিপ্লবের পরে ফলাফলটা কি হলো সেটা আরেকটা প্রশ্ন। এই দুটো কিন্তু আলাদা করেও আসতে পারে, একসাথেও আসতে পারে। তো অল ওভার তোমাদেরকে পড়তে হবে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল। দেখো, ফ্রান্সে প্রথম বিপ্লব হয় 1789 সালে, যাকে আমরা ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রিভলিউশন বলি। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাজা হটে যায় এবং সেখানে বিভিন্ন ব্যক্তি সেখানে ক্ষমতায় আসেন, মানে ডাইরেক্টরির শাসন, কনসুলেটের শাসন, নেপোলিয়ানের শাসন, এগুলো পরপর হয়। তারপর 1815-র পরে নেপোলিয়ানের পতন হয় এবং ভিয়েনা বন্দোবস্তের ভিতর দিয়ে সেখানে আবার পুরনো যে রাজবংশ ছিল ফ্রান্সে, সেই বুর্বো রাজবংশ, তাকে ক্ষমতায় প্রতিষ্ঠা করা হয়। দশম চার্লস সেখানে সিংহাসনে বসেন এবং সেই দশম চার্লসের রাজত্বকালে 1830 সালে জুলাই মাসে জুলাই বিপ্লব হয় ফ্রান্সে। এবং এই জুলাই বিপ্লবের পরে কি হয় না, ফ্রান্সে রাজতন্ত্র বজায় থাকে, তবে এই রাজতন্ত্র অনেকটা হয়ে পড়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, এবং অর্লিয়েন্স বংশের, হল্যান্ডের অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে তাকে আনা হয় এবং ফ্রান্সের সিংহাসনে বসানো হয়। ফ্রান্সের সিংহাসনের পরে তার কোনো অধিকার ছিল না, কিন্তু ফ্রান্সের বুর্জুয়া শ্রেণী কারা? ফরাসি বিপ্লবের যে সামাজিক কারণ আমরা জানি, তার ভিতরে জানি যে সামাজিক ক্ষেত্রে ফ্রান্সের 3টি শ্রেণী ছিল: অভিজাত, যাজক এবং তৃতীয় শ্রেণী। এই তৃতীয় শ্রেণীর মধ্যে সবাই পড়ে, প্রায় 95% লোক ছিল ফ্রান্সে এই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শিল্পপতি, শিক্ষক, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, দোকানদার, ব্যবসায়ী, ভবঘুরে, ভিখারি, সমস্ত ব্যক্তি তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। এই তৃতীয় শ্রেণীর মধ্যে যারা শিক্ষায় এবং অর্থনৈতিক ক্ষমতায় যারা এগিয়ে ছিলেন তৃতীয় সম্প্রদায়ের মধ্যে, তারাই ছিলেন বুর্জুয়া। এই বুর্জুয়াদের নেতৃত্বেই ফরাসি বিপ্লব হয় এবং জুলাই বিপ্লবও হয়েছিল। ফলে এই জুলাই বিপ্লবের পর এই বুর্জুয়াদের অনুরোধে এই লুই ফিলিপকে, অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে হল্যান্ড থেকে এনে তাকে ফ্রান্সের রাজা বলে ঘোষণা করা হয়। তাহলে ফ্রান্সের লুই ফিলিপকে সিংহাসনে কারা বসালেন? বুর্জুয়ারা। তাই লুই ফিলিপ তার সমগ্র রাজত্বকালে তিনি এই বুর্জুয়াদের হয়েই শাসন পরিচালনা করেছিলেন, বুর্জুয়াদের স্বার্থ রক্ষা করেছিলেন। তাই লুই ফিলিপের এই রাজতন্ত্রকে, অর্থাৎ এই জুলাই রাজতন্ত্রকে বলা হয় বুর্জুয়া রাজতন্ত্র। এবং যে পার্লামেন্টের ভিতর দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন লুই ফিলিপ, সেই পার্লামেন্টকেও বলা হয় বুর্জুয়া পার্লামেন্ট। ফলে ফ্রান্সের যে সরকার, অর্থাৎ ফ্রান্সের এই রাজা লুই ফিলিপ, তিনি বুর্জুয়া মুখাপেক্ষী হয়ে পড়েছিলেন এবং বুর্জুয়াদের হয়েই শাসন কার্য পরিচালনা করতেন। এবং এটা করতে গিয়ে ফ্রান্সের যে সাধারণ মানুষ, তাদের দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করেননি। ফলে সাধারণ মানুষ অবহেলিত হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষ এর প্রতিবাদ করেন এবং একটা সময় বিপ্লবের পথে পা বাড়ান, যার বহিঃপ্রকাশ ঘটে 1848 সালে গিয়ে
অর্থাৎ 18 বছর পরে গিয়ে ফেব্রুয়ারি বিপ্লবের ভিতর দিয়ে। এটাই ছিল মূল কারণ। ফেব্রুয়ারি বিপ্লবের মূল কারণ কিন্তু এটাই। এই বুর্জুয়াদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, সরকারের অতিরিক্ত বুর্জুয়া ঘেঁষা নীতি এবং সাধারণ মানুষের প্রতি সরকারের যে উদাসীনতা, এটাই ছিল ফেব্রুয়ারি বিপ্লবের মূল কারণ। এবং এর সাথে যুক্ত হয়েছিল আরো কিছু জটিল সমস্যা। তো সেই সমস্ত কারণগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব। তাহলে 1830 সালে জুলাই বিপ্লব হলো। অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ ক্ষমতায় এলেন। তার বিরুদ্ধেও 1818 বছর পরে গিয়ে 1848 সালে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়। তাহলে ফ্রান্সের ইতিহাসে 3টি বিপ্লব হয়। 1789 এর ফরাসি বিপ্লব, 1830 এর জুলাই মাসে জুলাই বিপ্লব, 1848 সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বিপ্লব। আমাদের আলোচনার বিষয় শুধুমাত্র কিন্তু এই ফেব্রুয়ারি বিপ্লব। তো এই ফেব্রুয়ারি বিপ্লবের আগে ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন? লুই ফিলিপ। তিনি এসেছিলেন জুলাই বিপ্লবের ভিতর দিয়ে। তাই জুলাই বিপ্লবের ভিতরেই লুকিয়ে ছিল ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, এমনটা অনেকেই দাবি করছেন। দেখো, ফেব্রুয়ারি বিপ্লবকে অনেক ঐতিহাসিক বলেছেন আকস্মিক ঘটনা। হঠাৎ করে একটা বিপ্লব ঘটে গিয়েছিল ফ্রান্সে, আকস্মিক ঘটনা হিসাবে অনেকে এই বিপ্লবকে তুলনা করেছেন। ঐতিহাসিক কোবান বলছেন যে এটা একটা দুর্ঘটনা। হঠাৎ করে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়, ঠিক সেরকম একটা দুর্ঘটনা ছিল এই 1848 ফেব্রুয়ারি বিপ্লব। অধ্যাপক A.J.P. টেলর তিনি কি বলছেন যে বিপ্লবের সময় বিদ্রোহীরা যে সমস্ত দাবিগুলোকে সামনে রেখে এই বিপ্লবটা করেছিল, সেই দাবিগুলির জন্য বিপ্লব কখনো হয় না। সেই দাবিগুলো আপোষে মিটিয়ে নেওয়া যায়, তার জন্য বিপ্লবের প্রয়োজন হয় না। কিন্তু তা সত্ত্বেও বিপ্লব হয়েছিল। দাবিগুলো খুব বড় মাপের দাবি ছিল না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিপ্লবটা হয়েছিল, এই গণ অভ্যুত্থান হয়েছিল। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের পিছনে যে দাবিগুলো ছিল তা খুব বড় মাপের ছিল না, এমনটাই মনে করছেন। ফ্রান্সের এক বিখ্যাত নৈরাজ্যবাদী সমাজতন্ত্রবিদ প্রুথো তিনি বলছেন 1848 ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে কোনো চিন্তা ভাবনাই ছিল না, কোনো আদর্শগত পটভূমি ছিল না, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না। এটা ছিল একটা আকস্মিক দুর্ঘটনা মাত্র। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে প্রথমেই বিভিন্ন ঐতিহাসিকদের কি মতামত রয়েছে, তারা কোন দৃষ্টিভঙ্গিতে বিপ্লবকে ব্যাখ্যা করেছেন, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে বা আলোচনা করতে হবে। তা যাই হোক, আমরা এবার মূল কারণে চলে আসবো ফেব্রুয়ারি বিপ্লবের। দেখো, বিপ্লবের পিছনে অনেক কারণ রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব ছিল অনেকগুলি কারণের সমাহার। কোনো একটা কারণে বিপ্লব হয় না, বা কোনো কারণ ছাড়াই বিপ্লব হয়েছিল, এই ধরনের বক্তব্য বা কথা বলা একটা অনৈতিহাসিক একটা ব্যাপার। তাই বিপ্লবের পিছনে অবশ্যই কারণ ছিল, এবং এক্ষেত্রে একাধিক কারণ ছিল, বিভিন্ন কারণের সমাহার ছিল ফেব্রুয়ারি বিপ্লব। ঐতিহাসিক গ্র্যান্ডমিল বলছে যে এই ফেব্রুয়ারি বিপ্লবকে যদি আমরা বলি একটা আকস্মিক ঘটনা বা একটা দুর্ঘটনা, বা এই আকস্মিক ঘটনা বলে এই বিপ্লবকে উড়িয়ে দেওয়া যায় না। এর পিছনে অনেক কারণ ছিল, অর্থাৎ এটি আকস্মিক কারণ নয়। বুর্জুয়াদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সাধারণ মানুষের প্রতি সরকারের যে উদাসীনতা, তৎকালীন সামাজিক জটিলতা, রাজনৈতিক পরিস্থিতি, সবকিছু মিলেমিশে একটা বিপ্লবের ক্ষেত্র কিন্তু এখানে তৈরি করে দিয়েছিল। ফ্রান্সের এক বিখ্যাত রাজনীতিবিদ এবং কবি লামার্টিন কিন্তু বিখ্যাত ব্যক্তি। এই ফেব্রুয়ারি বিপ্লব যে হয় 1848 সালে, বিপ্লবের পরে যে অস্থায়ী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তার রাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু এই লামার্টিন। তা তিনি ফ্রান্সের এক বিখ্যাত কবি ছিলেন এবং রাজনীতিবিদ। এই লামার্টিন তিনি বলছেন যে রাজতন্ত্র, মানে এই লুই ফিলিপের রাজতন্ত্র, এটা স্থবির হয়ে পড়েছিল, মানে এটা জড় বস্তুতে পরিণত হয়েছিল, এবং এর ফলে ফ্রান্সের সাধারণ মানুষ হতাশগ্রস্ত হয়ে পড়েছিল। তারা ক্লান্ত, বিরক্ত হয়ে পড়েছিল। ফ্রান্স এই স্থবির সরকারের প্রতি বা এদের এই সরকারের এই উদাসীনতার ফলে সাধারণ মানুষ বিরক্ত হয়ে পড়েছিল, যার ফলে এই বিদ্রোহ দেখা দেয়। তা যাই হোক, এরপরে আমরা দেখব যে বুর্জুয়া, মানে ফেব্রুয়ারি বিপ্লবের কারণের মধ্যে প্রথম যে কারণ, সেই কারণ কিন্তু রয়েছে
বুর্জুয়া শ্রেণীর প্রাধান্য। লুই ফিলিপ ক্ষমতায় এসেছিলেন বুর্জুয়াদের হাত ধরে, তার রাজতন্ত্রকে বলা হয় বুর্জুয়া রাজতন্ত্র। তিনি যে পার্লামেন্টের ভিতর দিয়ে বা যে পার্লামেন্টের আহ্বানে তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই পার্লামেন্টকেও বলা হয় বুর্জুয়া পার্লামেন্ট। সেখানে নামে মাত্র কিছু মানুষকে অর্থের ভিত্তিতে, সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার দিয়ে একটা সীমাবদ্ধ ভোটের মাধ্যমে এই পার্লামেন্ট আহ্বান করা হতো। এবং এইখানে পার্লামেন্টের যারা সদস্য তারা মানে ছিলেন দুর্নীতিগ্রস্ত, সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতেন বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। তাই অনেক ঐতিহাসিক বলেছেন যে ফরাসি পার্লামেন্ট ছিল সদস্যদের বিবেক বিক্রি করার একটা জায়গা, যেখানে তারা বিভিন্ন সম্মানীয় পদ উপাধি এগুলো পাওয়ার জন্য তারা তাদের ভোট দিতেন, মানে তারা তাদের সদস্যপদ বিক্রি করতেন। অর্থাৎ ফরাসি পার্লামেন্ট ছিল একটা জড় বস্তুতে পরিণত হয়েছিল, সাধারণ মানুষের সাথে তাদের কোনো কানেকশন ছিল না এবং সরকার একতরফাভাবে বুর্জুয়াদের কথাই শুনতেন, সাধারণ মানুষের মানে দাবি বা তাদের অভাব অভিযোগের দিকে তার কোনো নজর ছিল না। ফলে সাধারণ মানুষের থেকে সরকার অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের প্রতি এই যে উদাসীনতা দিনের পর দিন প্রায় 18 বছর, এটা একটা সময় চরম আকার ধারণ করে এবং মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে এসে বিপ্লবের পথে পা বাড়ায়। তকভিল, ঐতিহাসিক তকভিল বলছেন যে ফ্রান্সের এই লুই ফিলিপের সরকার ছিল একটা বুর্জুয়া মানসিকতা সম্পন্ন সরকার, সম্পূর্ণ বুর্জুয়া মানসিকতা সম্পন্ন সরকার। এবং বুর্জুয়া মানসিকতা এই সরকারকে আচ্ছন্ন করে রেখেছিল, একটা ঘোরের মধ্যে রেখে দিয়েছিল এই বুর্জুয়া মানসিকতা। এছাড়া ঐতিহাসিক টমসন বলছেন, এই কারণেই বলছেন যে জুলাই বিপ্লবের ফলাফলের মধ্যেই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ নিহিত ছিল। জুলাই বিপ্লবের ফলাফল কি? বুর্জুয়াদের নেতৃত্বে লুই ফিলিপের সিংহাসনে আরোহণ, এবং এর ফলে লুই ফিলিপ বুর্জুয়া মুখাপেক্ষী হয়ে পড়ছেন এবং তার ফলে 18 বছর পরে গিয়ে এই লুই ফিলিপের বিরুদ্ধে সাধারণ মানুষ বিদ্রোহ করছেন। তাহলে ডেভিড টমসনের এই বক্তব্য যথার্থ। তিনি বলছেন জুলাই বিপ্লবের ফলাফলের মধ্যেই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ নিহিত ছিল। তো এই ছিল জুলাই বিপ্লবের পিছনে বুর্জুয়া প্রাধান্য কতটা দায়ী ছিল বা বুর্জুয়া ঘেঁষা নীতি সরকারের কতটা দায়ী ছিল সেই বিষয়টি বললাম। এরপরে যে কারণটা আমরা দেখব, জনসমর্থনের অভাব। দেখো, একটা সরকার টিকে থাকে তখনই যখন সরকারের সাথে জনগণের একটা যোগাযোগ থাকে, একটা সংযোগ থাকে, সরকারের প্রতি জনগণের সমর্থন থাকে। যদি সমর্থন না থাকে তাহলে কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় টিকে থাকতে পারেন না। কিন্তু লুই ফিলিপের এই বুর্জুয়া ঘেঁষা নীতির ফলে সাধারণ মানুষের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এই সময় ফ্রান্সে একাধিক রাজনৈতিক দল গড়ে ওঠে, একাধিক রাজনৈতিক দল, রাজতন্ত্রী দল, প্রজাতন্ত্রী দল, উদারবাদী দল, বোনাপার্টিস্ট দল, অনেক দল গড়ে ওঠে। কোন রাজনৈতিক দলের সমর্থন কিন্তু পায়নি এই লুই ফিলিপ। যারা ন্যায্য অধিকারবাদ নীতিতে বিশ্বাস করে, সেই রাজতন্ত্রী দল যারা, তারা এই ফ্রান্সের সিংহাসনের উপরে লুই ফিলিপের মানে দাবিকে অবৈধ বলে মনে করত। অ্যাকচুয়ালি তাই, ফ্রান্সের সিংহাসনে লুই ফিলিপের কোনো দাবি নয়, দাবি ছিল না বা কোনো অধিকারই ছিল না। এই জন্য রাজতন্ত্রীরা তার প্রবলভাবে বিরোধিতা করতেন এবং তাকে অবৈধ রাজা বলে তাকে কিন্তু চিহ্নিত করেছিলেন। এমনকি ইউরোপের অনেক দেশের রাজারাই তাকে অবৈধ রাজা বলেই কিন্তু ঘোষণা করেছিলেন। তো এইভাবে রাজতন্ত্রীদের সমর্থন থেকে তিনি বঞ্চিত হন। এছাড়া ছিল বোনাপার্টিস্ট দল। নেপোলিয়ান বোনাপার্টের যে ভাইপো, ভ্রাতুষ্পুত্র লুই বোনাপার্ট, তিনি একটা দল তৈরি করেছিলেন, বোনাপার্টিস্ট দল। এই বোনাপার্টিস্ট দলের মূল লক্ষ্য ছিল যে এই তৃতীয় নেপোলিয়ানকে যেন তেন প্রকারে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। তা তারা স্বাভাবিকভাবে লুই ফিলিপের বিরোধী ছিলেন। আবার যারা প্রজাতন্ত্রী যারা ছিলেন, প্রজাতন্ত্রী দল, রিপাবলিকান পার্টি, তাদের মূল দাবি ছিল জনগণের ভোটাধিকার দিতে হবে। কারণ জনগণের ভোটাধিকার ছিল না, জনগণের মধ্যে ভোটাধিকার ছিল
সেটা সম্পত্তির ভিত্তিতে, সবার নয়, অল্প কয়েকজন মানুষের হাতে ভোটাধিকার ছিল। প্রজাতন্ত্রীরা দাবি করেছিল সবার, প্রতিটা নাগরিককে, 18 বছর বয়স্ক প্রতিটা নাগরিককে ফ্রান্সে ভোটাধিকার দিতে হবে। ফলে এইভাবে দেখা যায় যে কোনো একটি রাজনৈতিক দলের সমর্থন লুই ফিলিপ কিন্তু পাননি, বা তিনি আদায় করতে পারেননি, বা তার সেই যোগ্যতা ছিল না, তিনি সেটা করতে পারেননি, কোনো কারণে ব্যর্থ হয়েছিলেন। তো এই সমস্ত কারণে জনগণের সাথে বিচ্ছিন্ন, জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল ফরাসি রাজতন্ত্র বা এই লুই ফিলিপের সরকার। এই জন্য জনসমর্থনের অভাব একটা প্রধান কারণ ছিল এই ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে। এরপরে দেখো যে পয়েন্টে রয়েছে শ্রমিক অসন্তোষ। শ্রমিক, লেবার, কলকারখানায় যারা কাজ করে। ফেব্রুয়ারি বিপ্লব হয় 1848 সালে, তার আগের বছর 1847 সাল যদি আমরা ফ্রান্সের ইতিহাস দেখি, কলকারখানার দিকে যদি তাকাই, তো দেখবো যে ফ্রান্সের যে ছোটখাটো যে সমস্ত কলকারখানা, সেখানে প্রায় 50 লক্ষ শ্রমিক কাজ করতেন। শুধু 50 লক্ষ শ্রমিক নয়, তাদের পরিবার সহ তারা সেখানে কাজ করতেন। এছাড়া বড় বড় কলকারখানায় 10 লক্ষ শ্রমিক ছিল। তারা প্রায় এই 60 লক্ষ শ্রমিক ও তাদের পরিবার এই শিল্প কলকারখানায় নিযুক্ত ছিল। কিন্তু এদের অবস্থা ছিল খুবই খারাপ। এদের একটা স্যাঁতসেঁতে ঘিঞ্জি পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে এদের থাকতে হতো। দিনে 18 ঘন্টা কাজ করতে হতো। তারা ঠিকমতো খেতে পেত না, চিকিৎসার ব্যবস্থা ছিল না, নিরাপত্তার ব্যবস্থা ছিল না। সরকার, অর্থাৎ এই লুই ফিলিপের সরকার, এই শ্রমিকদের উন্নতির জন্য কোনো পদক্ষেপই নেয়নি। তারা যেন সমাজে বা রাষ্ট্রের কোনো ব্যক্তি নয়, তাদের প্রতি তো ছিল চরম উদাসীনতা। তাদের হয়ে সরকার কোনো আইন তৈরি করেনি। এর ফলে কলকারখানার মালিকরা যখন তখন এই সমস্ত শ্রমিকদেরকে ছাঁটাই করে দিতেন, অল্প বেতনে তাদের কাজ করতে বাধ্য করতেন। এক কথায় ফ্রান্সের শ্রমিকদের অবস্থা ছিল চরম খারাপ অবস্থা, চরম দুর্গতি ভিতরে তাদেরকে কাজ করতে হতো বা তাদের থাকতে হতো। এর ফলে ফ্রান্সে যে সমস্ত সমাজতন্ত্রবিদদের আবির্ভাব ঘটে, যেমন লুই ব্লাঙ্ক, সেন্ট সাইমন, আমরা যে কল্পনা বিলাসী সমাজতন্ত্র পড়েছি, সেখানে আমরা এই সমস্ত ব্যক্তির নাম পেয়েছি। ফ্রান্সের আদি পর্বের একেবারে প্রথম দিককার সমাজতন্ত্রী ছিলেন এই সেন্ট সাইমন এবং লুই ব্লাঙ্ক। এই লুই ব্লাঙ্ক বা সেন্ট সাইমন, এনারা এই শ্রমিকদের উন্নয়নের জন্য বা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা এগিয়ে আসেন এবং শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করতে থাকেন, শ্রমিকদেরকে একটা ছাতার তলায় এনে ঐক্যবদ্ধ করতে থাকেন। এই সময় লুই ব্লাঙ্ক রচনা করেন একটি বিখ্যাত গ্রন্থ, অর্গানাইজেশন অফ লেবার। এই গ্রন্থে তিনি বলেন যে এই শ্রমিকদের দুর্দশার লাঘব হতে পারে একটাই ভাবে বা একটাই উপায়। কি উপায়? না, এই যে প্রচলিত ফ্রান্সের যে লুই ফিলিপের সরকার এবং তার সাপোর্টার যারা, সেই বুর্জুয়া, এদেরকে হটাতে হবে। এই বুর্জুয়া সরকার বা বুর্জুয়া রাজতান্ত্রিক সরকারকে হটাতে পারলে তবেই শ্রমিক শ্রেণীর মুক্তি পাবে বা শ্রমিক শ্রেণীর মুক্তি লাভ সম্ভব। শ্রমিক শ্রেণীর এই দুর্গতি বিনাশ হবে। দুর্গতি বিনাশের জন্য তিনি তার এই গ্রন্থে বুর্জুয়া শ্রেণীর আধিপত্যের অবসানের ডাক দিয়েছিলেন। এছাড়া তিনি ফ্রান্সে জাতীয় কর্মশালা স্থাপন করার কথা বলেন। জাতীয় কর্মশালা কেন বলেন? প্রত্যেকের জন্য কাজের বন্দোবস্ত যাতে করা যায়, বেকার যাতে কেউ না থাকে, তার জন্য তিনি এই জাতীয় কর্মশালার কথা বলেছিলেন। তো এইভাবে শ্রমিক শ্রেণীর অসন্তোষ ফেব্রুয়ারি বিপ্লবের অনেকগুলি কারণের মধ্যে একটা প্রধান কারণ হিসেবে কিন্তু উঠে আসে। এর পরে যে কারণটা রয়েছে আমরা একবার দেখে নিই। দুর্বল বিদেশ নীতি। বিদেশ নীতিটা ছিল দুর্বল, অর্থাৎ লুই ফিলিপের বিদেশ নীতি ছিল নিষ্ক্রিয়, দুর্বল বিদেশ নীতি। এদিকে ফ্রান্সের মানুষেরা ছিল গৌরবের জাতি, তারা যুদ্ধ করে গৌরব অর্জন করার পক্ষপাতী ছিলেন। কিন্তু লুই ফিলিপের বিদেশ নীতির মূল লক্ষ্য ছিল যেন তেন প্রকারে বিদেশি যুদ্ধ এড়িয়ে চলা। এর ফলে
সেই নেপোলিয়ানের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ান, তার বোনাপার্টিস দল, তারা প্রবলভাবে ক্ষুব্ধ ছিল এই লুই ফিলিপের প্রতি, তার এই নিষ্ক্রিয় বিদেশ নীতির প্রতি। কারণ তার বিদেশ নীতি ছিল বন্ধা একটা বিদেশ নীতি, কোনো গৌরব অর্জন করার জায়গা সেই বিদেশ নীতির ভিতরে ছিল না। তাই এই লুই ফিলিপের এই নিষ্ক্রিয় দুর্বল বিদেশ নীতি ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে কিন্তু একটা প্রধান কারণ ছিল। হার্নস বলে একজন ঐতিহাসিক আছেন, তিনি বলেছেন লুই ফিলিপ সম্পর্কে যে ফ্রান্সে অল্প কিছু বুর্জুয়া ছাড়া ফ্রান্সের আর কেউই এই লুই ফিলিপকে পছন্দ করতো না, বা কেউই তাকে ভালোবাসেনি, কেউ তাকে চায়নি যে তিনি ফ্রান্সের রাজা থাকুক বা রাজা হন। অল্প কিছু বুর্জুয়ারা চেয়েছিল, কারণ তাদের স্বার্থ ছিল, তাদের স্বার্থের কথা সবসময় ভাবতেন লুই ফিলিপ। তাই অল্প কিছু বুর্জুয়া ছাড়া ফ্রান্সের আর আপামর জনসাধারণ তারা কেউই চাননি যে লুই ফিলিপ ফ্রান্সে থাকুক। তো যাই হোক, এটা একটা প্রধান কারণ ছিল এই দুর্বল বিদেশ নীতি। এর পরে যে কারণটা রয়েছে দেখো, অর্থনৈতিক সংকট। প্রতিটা বিপ্লবের পিছনে, প্রতিটা বিদ্রোহের পিছনে কিন্তু এই অর্থনৈতিক কারণ রয়েছে। এটাকে ফরাসি বিপ্লবের পিছনে অর্থনৈতিক কারণ একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল। জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে, মানে জুলাই বিপ্লব, সেখানেও আমরা দেখেছি যে অর্থনৈতিক কারণ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আবার ফেব্রুয়ারি বিপ্লবের পিছনেও এই অর্থনৈতিক কারণ কিন্তু একটা বড় রোল বা মডেল বা ভূমিকা নিয়েছিল। কিভাবে নিয়েছিল? 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব হয়। তার আগের বছরগুলি, মানে 40-এর দশকটার কথা যদি আমরা বলি, 1840, 42, 43, 44, 45, 46, 47, এই সময়কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। বিভিন্ন কারণে রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল। 1844 থেকে 46, এই যে 2 বছর ফ্রান্সে দেখা দিয়েছিল খরা, বন্যা, খরা, এরকম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্য হানি হয়, ফলে কৃষকরা শস্য উৎপাদন করতে পারেনি, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। 1846 নাগাদ তো রুটির দাম 3 গুণ বেড়ে গিয়েছিল, মানে খাদ্য সংকট দেখা দেয় অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে। এবং এর ফলে যারা রাজতন্ত্রের সমর্থক আর যারা বিপ্লবের সমর্থক, এই দুই পার্টির মধ্যে বা এই দুই দলের লোকেদের মধ্যে, সমর্থকদের মধ্যে ফ্রান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বিদ্রোহ আর দাঙ্গা শুরু হয়। কোন কোন জায়গায় শুরু হয় আমরা কয়েকটা জায়গার নাম বলি। লা ভেন্ডি, প্রোভেন্স, বোলোন, স্ট্রাসবুর্গ, প্যারিস, লিও, এবং রয়েছে মানে এই লিও, এই সব জায়গায় বিদ্রোহ দেখা দিয়েছিল রাজতন্ত্র সমর্থক এবং প্রজাতন্ত্রের সমর্থক বা বিপ্লবের সমর্থকদের মধ্যে। মূলত অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, বেকার সমস্যা চরমে পৌঁছে গিয়েছিল, মানুষ কর্মচ্যুত হচ্ছিল, শ্রমিকরা শিল্প থেকে ছাঁটাই হচ্ছিল, জিনিসপত্রের দাম 3 গুণ 4 গুণ বেড়ে গিয়েছিল, রুটির দাম, খরা, অজন্মা, এগুলির ফলে শস্য হানির ফলে মানুষ অনাহারে মরছিল। এমন একটা সময়ে কিন্তু ফ্রান্সের যে বুর্জুয়া সরকার, লুই ফিলিপের সরকার, সে কিন্তু কোনো পদক্ষেপই গ্রহণ করেনি সাধারণ মানুষের এই দুর্গতি নাশ করার জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য সে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। ফলে অর্থনৈতিক সংকট একটা প্রধান ভূমিকা নিয়েছিল এই ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে। এর পরে যে কারণটা আমরা দেখব সেটা কিন্তু প্রত্যক্ষ কারণ। এটা একটা প্রশ্ন হয় যে ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে প্রত্যক্ষ কারণ অর্থাৎ সরাসরি কোন কারণটা দায়ী। দেখো, এতগুলো কারণের একসাথে করে নিয়ে ফ্রান্স যখন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, ঠিক সেই সময়ে ফ্রান্সের প্রজাতন্ত্রী সমাজতন্ত্রী দলের লোকেরা একসাথে তারা জোট বাঁধে, সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে জোট বেঁধে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। তারা জনগণকে একটা জায়গায় সমবেত করে একটা মিছিল তৈরি করে সরকারের যিনি প্রধানমন্ত্রী, লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো, সেই গিজোর কাছে একটি স্মারকলিপি প্রদান করে 1848-এর 22শে ফেব্রুয়ারি।
গিজো সেই স্মারকলিপির দাবিগুলো মানতে অস্বীকার করেন এবং গিজোর যারা দেহরক্ষী তাদের গুলিতে এখানে কিছু বিদ্রোহী মারা যায়। এর ফলে এই খবর ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায় সমগ্র ফ্রান্সে। এই আন্দোলনকারীরা, এই ধর্মঘটিরা সমগ্র প্যারিস দখল করে নেয়। তখন রাজা তাদেরকে দমন করার জন্য জাতীয় রক্ষী বাহিনী পাঠায়। জাতীয় রক্ষী বাহিনী আবার বিদ্রোহীদের উপরে গুলি চালাতে অস্বীকার করে এবং তারা বিদ্রোহীদের সাথে যোগ দেয়। তখন রাজা বুঝতে পারেন বিপদ আসন্ন, দেশের সেনাবাহিনীও তার বিরুদ্ধে। তখন তিনি নিজের পৌত্র বা নাতিকে সিংহাসনে বসিয়ে তিনি ইংল্যান্ডে পালিয়ে যান 1848-এর 26শে ফেব্রুয়ারি। ফলে এই 3 দিনের মধ্যেই বিপ্লব সম্পন্ন হয় এবং ফ্রান্সের যে রাজতন্ত্র তার পতন ঘটে এবং সেখানে একটা অস্থায়ীভাবে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র এবং প্রজাতান্ত্রিক দল একসাথে সেখানে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে এবং লা মার্টিন, যে বিখ্যাত কবি এবং রাজনীতিবিদ, তিনি সেখানকার অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন, মানে মনোনীত হন, যেহেতু অস্থায়ী। এইভাবে মাত্র 3 দিনের ভিতরে 22 থেকে 26 এর মধ্যেই, 26শে ফেব্রুয়ারি এর মধ্যেই এই ফেব্রুয়ারি বিপ্লব সম্পন্ন হয়। তা প্রত্যক্ষ কারণ ছিল এই জনগণের একটা বিরাট মিছিল, একটা ধর্মঘট। এই ধর্মঘটটা আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকে এবং এই ঘটিদেরকে দমন করতে পারেনি লুই ফিলিপ এবং শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়ে সিংহাসন ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান। ফেব্রুয়ারি বিপ্লব সম্পন্ন হয়। তো এই ছিল ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। এবার আসি যদি ফলাফল, তা ফলাফলটা কি? তা দেখো, ফলাফল বলতে ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু শুধুমাত্র ফ্রান্স নয়, সমগ্র ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লব একটা ঝড় বইয়ে দিয়েছিল। একটা শুধুমাত্র যে ফ্রান্সের প্যারিস যে এর মূল কেন্দ্র তা কিন্তু নয়। ফ্রান্সের পার্শ্ববর্তী জার্মানি, তার রাজধানী বার্লিন; হাঙ্গেরি, তার রাজধানী বুদাপেস্ট; অস্ট্রিয়া, তার রাজধানী ভিয়েনা; ইতালি, রাজধানী রোম, মিলান, ফ্লোরেন্স, এই সমস্ত শহরগুলোতে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে এবং সারা ইউরোপ জুড়ে রাজার বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ শুরু করে দেয়। 1848টাকে বলা হয় ইউরোপে বিপ্লবের বছর, দ্য ইয়ার অফ রিভলিউশন বলা হয়। তাই এর যে প্রভাব, অর্থাৎ এর যে ফলাফল ফেব্রুয়ারি বিপ্লবে, সেটা 2 ভাবে রয়েছে। একটা ফ্রান্সে কি প্রভাব পড়ছে আর একটা ইউরোপে কি, অন্যান্য দেশে কি প্রভাব পড়ছে। মানে ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের রাজা পালিয়ে গেলেন এবং সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো। তারপর ফ্রান্সে কি কি ঘটনা ঘটছে আমরা একটু দেখে নেব। দেখো, এখানে ফলাফল, প্রথমে অস্থায়ী সরকার প্রতিষ্ঠা হচ্ছে, মানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে অস্থায়ীভাবে। লা মার্টিন সেখানকার রাষ্ট্রপতি হচ্ছেন। এছাড়া সকলের কাজের অধিকার স্বীকৃত হচ্ছে, দাস প্রথা উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বেকার মানে দারিদ্র দূরীকরণের প্রচেষ্টা ঘোষণা করা হচ্ছে এবং সকলের কর্মসংস্থানের সুযোগ করা হচ্ছে। জাতীয় যে রক্ষী বাহিনী, যে সেনাবাহিনী, তার গণতন্ত্রীকরণ করার কথা বলা হচ্ছে। ভোটাধিকারের সম্প্রসারণ করা হচ্ছে। সার্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের কথা ঘোষণা করা হচ্ছে এবং বুর্জুয়াদের যে আধিপত্য এতদিন ছিল এই 18 বছর লুই ফিলিপের সময়, সেই বুর্জুয়াদের আধিপত্যের অবসান ঘটছে। এইগুলো কিন্তু ফ্রান্সের তাৎক্ষণিকভাবে ফেব্রুয়ারি বিপ্লবের পরপরই এই ঘটনাগুলো ফ্রান্সে ঘটছে। এগুলো হচ্ছে সরাসরি এগুলোর প্রভাব, এগুলো সরাসরি ফলাফল বলা যায় ফ্রান্সে। তবে একটা জিনিস দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে কিন্তু কোনো অরাজকতা হয়নি, কোন রকম গন্ডগোল ঝামেলা কিছুই হয়নি। তাই কার্ল মার্কস ফেব্রুয়ারি বিপ্লবকে বলেছেন সুন্দর বিপ্লব, নাইস রিভলিউশন। কেন বলেছেন? এই যে কোনো অরাজকতা হয়নি, খুব শান্তিপূর্ণভাবে সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, তাই একে তিনি বলেছেন সুন্দর বিপ্লব বা নাইস রিভলিউশন। ফ্রান্সে একটা আইনসভা প্রতিষ্ঠিত হয়, আইন কানুন তৈরি করার জন্য একটা পার্লামেন্ট তৈরি হয়, 1 কক্ষ বিশিষ্ট আইনসভা, যার সদস্য সংখ্যা ছিল 750 জন। অর্থাৎ 750 জন সদস্য বিশিষ্ট একটি 1 কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা হয় এবং এর ফলে নির্বাচন হয় আগামীতে এবং এই নির্বাচনের ভিতর দিয়ে
বোনাপার্টিস্ট দল জয়লাভ করে। লুই নেপোলিয়ান, নেপোলিয়ানের ভাইপো লুই নেপোলিয়ান, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন 1850। 1852 সালে গিয়ে তিনি হঠাৎ নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। রাষ্ট্রপতি থেকে তিনি হয়ে যাচ্ছেন সম্রাট। ফলে ফ্রান্সে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সে 1870 সালে সেডানের যুদ্ধে ভিতর দিয়ে এই তৃতীয় নেপোলিয়ানের পতন ঘটে এবং সেখানে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেটা অনেক পরের ঘটনা। কিন্তু ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের ভিতর দিয়ে নির্বাচন হয়। নির্বাচনের ভিতর দিয়ে লুই নেপোলিয়ান ক্ষমতায় আসেন এবং তিনি রাষ্ট্রপতি থেকে 2 বছর পরেই তিনি নিজেকে রাজা বলে, সম্রাট বলে ঘোষণা করেন এবং ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় রাজতন্ত্র। ফ্রান্সে তার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পর তিনি জাতীয় কর্মশালা প্রতিষ্ঠা করেন, যেটা সমাজতন্ত্রীদের দাবি ছিল। ন্যাশনাল ওয়ার্কশপ অর্থাৎ জাতীয় কর্মশালা, বেকার সমস্যা দূরীকরণের জন্য এই জাতীয় কর্মশালা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তিনি করেছিলেন যে শ্রমিকদের উন্নয়নের জন্য তিনি শ্রম কমিশন গঠন করেছিলেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ঐতিহাসিক গ্রেনভিল এই ফেব্রুয়ারি বিপ্লবকে বলেছিলেন অর্ধ বিপ্লব, অর্থাৎ হাফ রিভলিউশন। পুরোটা বিপ্লব নয়, অর্ধেকটা বিপ্লবের কথা বলেছেন। কেন বলেছেন? তার একটা কারণ তিনি বলছেন যে এই যে জাতীয় কর্মশালা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু সেটা অ্যাক্টিভ হয়, সেটা কার্যক্ষেত্রে ফেলিওর হয়েছিল, সেটা সঠিকভাবে কাজ করতে পারেনি। তাই এই বিষয়টাকে সামনে রেখে ঐতিহাসিক গ্রেনভিল ফেব্রুয়ারি বিপ্লবকে বলেছেন অর্ধ বিপ্লব। তাই এগুলো ছিল ফ্রান্সের উপরে কি প্রভাব পড়লো সেই বিষয়টা বললাম। এবার আলোচনা করব ইউরোপের অন্যান্য দেশে ফেব্রুয়ারি বিপ্লবের কি প্রভাব পড়েছিল। এটা কিন্তু টিকা প্রশ্ন আছে। ইউরোপের অন্যান্য দেশে কি প্রভাব পড়েছিল দেখো, অধ্যাপক ডেভিড টমসন একটা কথা বলেছিলেন যে প্যারিস নয়, ফেব্রুয়ারি বিপ্লবের মূল কেন্দ্র প্যারিস নয়, ইউরোপের মধ্য ইউরোপ এবং দক্ষিণ ইউরোপ ছিল এই বিপ্লবের ঝটিকা কেন্দ্র। এই যে কথাটা আমি বললাম, মানে ডেভিড টমসন যে কথাটা বললেন, এই কথাটা ধরে প্রশ্ন আসে। বিগত 10 বছরের যদি তোমরা প্রশ্ন দেখো, তাই আধুনিক ইউরোপ থেকে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলের উপরে এই প্রশ্নটা লং কোশ্চেন হিসাবে আছে যে 1848 সাল প্যারিস নয়, মধ্য এবং দক্ষিণ ইউরোপ ছিল ঝটিকা কেন্দ্র। বক্তব্যটি ব্যাখ্যা করুন। তাহলে ডেভিড টমসনের বক্তব্য এক কথায় এর মানে দাঁড়ায় এটাই যে প্যারিস শুধু নয়, ইউরোপের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মধ্য এবং দক্ষিণ ইউরোপের যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলোতে ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়ে এবং সেখানেও বিপ্লব দেখা দেয়। কি আশ্চর্য ব্যাপার, ফেব্রুয়ারি বিপ্লব শুধু ফ্রান্সে হয়নি, তাকে কেন্দ্র করে ইউরোপের অন্যান্য দেশেও রাজার বিরুদ্ধে প্রজারা বিপ্লব শুরু করে বা বিদ্রোহ শুরু করেছিল। তাই শুধুমাত্র ফ্রান্সে বিদ্রোহ হয়নি, বিদ্রোহ আরো অনেক দেশে হয়েছিল। এই কথাটার ভিতর দিয়ে সেটাই বেরিয়ে আসে। দেখো, ফ্রান্সের বাইরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা এর এফেক্ট। জোনাথন স্পেরবার বলেছেন 19 শতক ছিল ইউরোপ জুড়ে হিংসাত্মক রাজনৈতিক আন্দোলনের শতক। কে বলেছেন? জোনাথন স্পেরবার। তিনি 19 শতকটাকে চিহ্নিত করেছেন ইউরোপে এই বিপ্লবের শতক হিসেবে। তাই হয় 1800 সালটার পরে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, 1870-এর ঐক্য আন্দোলন রয়েছে, জার্মানি ইতালির ঐক্য আন্দোলন, পুরো এই শতকটা জুড়ে কিন্তু হিংসাত্মক আন্দোলন ইউরোপে দেখা দিয়েছে। কথাটা একেবারেই সত্য। এজেপি টেলর বলছেন যে প্যারিস, ফ্রান্সের প্যারিস ছিল বিপ্লবের জননী। মানে ফ্রান্স ছিল ইউরোপের বিপ্লবের জননী, কারণ ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরে ইউরোপের 15টি দেশে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। ফেব্রুয়ারি বিপ্লবকে সামনে রেখে ইউরোপের আরো 15টি দেশে বিপ্লব শুরু হয়। কোথায় শুরু হয়? প্যারিস, মিলান, বার্লিন, রোম, ফ্লোরেন্স,
বুদাপেস্ট, ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা, হাঙ্গেরির বুদাপেস্ট, জার্মানির বার্লিন, ইতালির রোম, ফ্লোরেন্স, ভেনিস, এই সমস্ত জায়গায় যে রাজতান্ত্রিক সরকার ছিল, যে রাজারাজ ক্ষমতায় ছিলেন, তাদের বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ বা বিপ্লব শুরু করে। এরকম 15টি দেশে, 15টি শহরে নয়, 15টি দেশে বিপ্লব শুরু হয়। ডেভিড টমসন বলছেন শুধু প্যারিস নয়, দক্ষিণ এবং মধ্য ইউরোপ ছিল এই বিপ্লবের ঝটিকা কেন্দ্র। এরিক হবসবম বলছে, এরিক হবসবম এটিকে বলেছেন প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব। 1848 সালটাকে তিনি বলেছেন প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব। শুধু ফ্রান্সের বিপ্লব নয়, এটা সমগ্র বিশ্বব্যাপী বিপ্লবের কথা বলেছেন। তাই 1848 সালটাকে ইউরোপে বলা হয় বিপ্লবের বছর, দ্য ইয়ার অফ রিভলিউশন বলা হয়। তার কারণ আমরা এক একটা দেশ ধরে দেখবো। দেখো ইতালি, তাই ইতালি, জার্মানি, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলোতে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। যে মেটারনিক তন্ত্র চলছিল এর আগে, আমরা মেটারনিক তন্ত্র পড়েছি, 1815 থেকে 48 এই দীর্ঘ সময়ে ইউরোপের প্রধান রাজনৈতিক ব্যক্তি ছিল মেটারনিক। তার কথাই ছিল শেষ কথা। তিনি বিপ্লবের বিরোধী ছিলেন, রক্ষণশীল ছিলেন। যেখানে বিপ্লব দেখা দিত সেখানে সেই বিপ্লবকে তিনি দমন করে রাখতেন এবং অস্ট্রিয়ার সাম্রাজ্যকে রক্ষা করার চেষ্টা করতেন। কারণ অস্ট্রিয়ার সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন জাতের মানুষ বাস করত, সেখানে বিপ্লবের হাওয়া ঢুকলে সাম্রাজ্য ভেঙে পড়বে, এই আশঙ্কায় তিনি বিপ্লবকে দমন করে কঠোরভাবে রাজতন্ত্রকে টিকিয়ে রেখেছিলেন। জনগণের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এগুলোকে দমন করে রেখেছিলেন মেটারনিক। কিন্তু সেই মেটারনিক তন্ত্রের অবসান ঘটছে এই 1848 ফেব্রুয়ারি বিপ্লবের ভিতর দিয়ে। এবং মেটারনিক তন্ত্র অ্যাক্টিভ কোথায় ছিল? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রিয়াতে তো ছিলই, জার্মানিতে ছিল, ইতালিতে ছিল। এই সমস্ত জায়গায় মেটারনিক তন্ত্রের অবসান ঘোষণা হচ্ছে বা অবসান ঘটাচ্ছে। জনগণ, পাবলিক মেটারনিক তন্ত্রকে হটিয়ে দিচ্ছেন। এরপর যদি আমরা দেশ ধরে দেখি, ইতালি, তো ইতালির পারমা, মডেনা, টাস্কেনি, ফ্লোরেন্স, ভেনিস, রোম, এগুলো হচ্ছে ইতালির বিখ্যাত বিখ্যাত শহর। তো এই সমস্ত শহরগুলোতে উদার নৈতিক আন্দোলন শুরু হয়। এই সময়টা 1848 নাগাদ কিন্তু ইতালি বলে কোনো দেশ নেই, ইতালি ঐক্যবদ্ধ ছিল না। ইতালি ঐক্যবদ্ধ হয়েছে আরো অনেক পরে, 1870 সালে। তার আগে এই সমস্ত জায়গা, পারমা, মডেনা, টাস্কেনি, ফ্লোরেন্স, ভেনিস, রোম, এই সমস্ত শহরগুলোতে সব বিদেশি রাজারা রাজত্ব করতেন, কঠোরভাবে তারা রাজত্ব করতেন। হ্যাবসবার্গ বংশ, বুর্ব রাজবংশ, এরাই কিন্তু এখানে রাজত্ব করতেন। ফলে এই সমস্ত শহরগুলোতে সাধারণ মানুষ তারা তাদের রাজার বিরুদ্ধে উদারনৈতিক আন্দোলন শুরু করে। এবং রোমে সেই মাসিনি, রোমের ইতালির ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন সেই মাসিনি। তা মাসিনি ইতালির রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া ভেনিস, ফ্লোরেন্স, টাস্কেনি, এই সমস্ত শহরগুলোতে যে অস্ট্রিয়ার সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়া হয় এবং ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ ইতালিতে মানে খুব ভালোভাবেই পড়ে এবং ইতালি পুরো তোলপাড় হয়ে যায় ফেব্রুয়ারি বিপ্লবের ভিতর দিয়ে। এরপর আসি জার্মানির কথা। জার্মানির যে সমস্ত প্রদেশগুলো ছিল, প্রাশিয়া, জার্মানির একটা গুরুত্বপূর্ণ প্রদেশ প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি পরে ঐক্যবদ্ধ হয়। প্রাশিয়া, হ্যানোভার, স্যাক্সনি, বাভেরিয়া, বাডেন, বোহেমিয়া, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে উদারনৈতিক গণ আন্দোলন শুরু হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবকে কেন্দ্র করে। এছাড়া যদি আমরা দেখি যে অস্ট্রিয়ার দিকে যদি তাকাই, তো অস্ট্রিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সব থেকে বেশি প্রভাব পড়েছিল অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ায় অগ্নিগর্ভ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সাধারণ মানুষ মেটারনিক তন্ত্রকে ভেঙে ফেলতে চাইছিল। মেটারনিকের যে বাসভবন ভিয়েনা, সেই বাসভবন আক্রমণ করেছিল সাধারণ মানুষ। ফলে মেটারনিক বুঝতে পেরেছিলেন তার দিন শেষ, তিনিও ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন।
এবং মেটার্নিক তন্ত্রের সমাধি কিন্তু রচিত হয়েছিল এই অস্ট্রিয়াতে। বোহেমিয়াতেও গণতান্ত্রিক আন্দোলন শুরু হয় এবং বোহেমিয়ার যিনি রাজা তিনি উদারনৈতিক সংবিধান প্রবর্তন করার প্রতিশ্রুতি দেন। তারপর জনগণ কিন্তু শান্ত হয়। হাঙ্গেরির কথা যদি বলি, যে হাঙ্গেরির ম্যাসিনি বলা হয় লুই কসুতকে, লুই কসুত টিকাও আসতে পারে তোমাদের, হাঙ্গেরির মাসিনি বলা হয় লুই কসুতকে। এই লুই কসুতের নেতৃত্বে হাঙ্গেরিতে স্বায়ত্ত শাসন লাভের জন্য আন্দোলন শুরু হয় এবং স্বায়ত্ত শাসন লাভও করতে সক্ষম হয় হাঙ্গেরি লুই কসুতের নেতৃত্বে। সবই কিন্তু হচ্ছে 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবকে কেন্দ্র করে। এছাড়া ডেনমার্ক, এছাড়া রয়েছে নেদারল্যান্ড, পাশাপাশি দেশ, এই দেশগুলোতেও রাজার বিরুদ্ধে সাধারণ মানুষ গণতান্ত্রিক আন্দোলন শুরু করে। এবং ডেনমার্কের যিনি রাজা ছিলেন, যে সপ্তম ফ্রেডরিক, তিনি একটা উদারনৈতিক সংবিধান প্রবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে ইউরোপের অনেক দেশে, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, বোহেমিয়া, হাঙ্গেরি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, সমস্ত দেশগুলোতে রাজার বিরুদ্ধে সাধারণ মানুষ বিদ্রোহে ফেটে পড়েছিল, আন্দোলন করেছিল, গণতান্ত্রিক আন্দোলন করেছিল নতুন সংবিধানের দাবিতে, উদারনৈতিক শাসনতন্ত্রের দাবিতে। পিডমন্টের রাজা, পিডমন্টটা ইতালির যে সমুদ্রের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র, ইতালির একটি প্রদেশ, যে পিডমন্টের রাজা ছিলেন অ্যালবার্ট। এই অ্যালবার্ট তার জনগণের দাবি মতো তিনি উদারনৈতিক শাসন চালু করতে বাধ্য হয়েছিলেন। ইউরোপের অনেক জায়গায় ছোট ছোট রাজ্যের রাজারা জনগণের দাবির কাছে মাথা নত করে তাদের হয়ে শাসন ব্যবস্থা প্রবর্তন করতে বাধ্য হয়েছিলেন 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবকে কেন্দ্র করে। তাই ইউরোপে ফ্রান্সের থেকে, ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সের থেকেও ইউরোপের অন্যান্য দেশে প্রভাবটা ফেলেছিল সব থেকে বেশি। তাই ঝটিকা কেন্দ্র ফ্রান্স ছিল না, এর ঝটিকা কেন্দ্র ছিল ইউরোপের দক্ষিণ এবং মধ্য ইউরোপ বা এই ইউরোপের দেশগুলো। এখানে ঐতিহাসিক ট্রাভেলিয়ান একটা কথা বলেছেন যে 1848 সাল ছিল ইউরোপের একটা পরিবর্তনের সময়। 1848 সাল ইউরোপের ইতিহাসে ছিল একটা পরিবর্তনের সময়। কিন্তু দুর্ভাগ্যবশত ইউরোপ মোড় ঘুরতে ব্যর্থ হয়। ইউরোপ সেই দিকে ঘুরতে বা সেই পরিবর্তনের দিকে মুখটাকে ফেরাতে ব্যর্থ হয়েছিল। একথা ট্রাভেলিয়ান বলেছেন, অল ওভার ফেব্রুয়ারি বিপ্লবের মূল্যায়ন করে এই কথা তিনি বলেছেন। তা যাই হোক, এই ছিল ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আর এই ছিল ওর ফলাফল। তোমরা তোমাদের জন্য যে নোটস আমি রেডি করেছি সেটা পড়লে আরো ডিটেলস সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে, খুব সহজে মুখস্থ হবে, পয়েন্ট ধরে ধরে সুন্দর করে গুছিয়ে নোটসটাকে রেডি করবে। পরীক্ষায় আসবে, অনার্স বা পাস উভয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব আর ফেব্রুয়ারি বিপ্লবের ভিতর থেকে একটা পরীক্ষায় আসে। তোমাদের জন্য এবার ইম্পর্টেন্ট এই ফেব্রুয়ারি বিপ্লব। তাই ফেব্রুয়ারি বিপ্লব নিয়ে মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদেরকে আশা করি দিতে পেরেছি। এখন এরপর আমরা এর যে নোটস রয়েছে 10 বা 20 নম্বরের, দেখো এখানে 10 নম্বরের বা 20 নম্বর যে কোনো ফরম্যাটে আসতে পারে। অনার্সের ক্ষেত্রে 10, জেনারেলদের ক্ষেত্রে 20। নোটসটা একটু বড় করে করা আছে, মানে 20 নম্বরের ফরম্যাটেই করা। তোমরা যারা অনার্সে পড়বে 10 নম্বরের জন্য, তোমরা এখানে কারণের উপরে 3টি প্যারা করবে। অল ওভার পড়ে কারণ থেকে 3টে প্যারার ভিতরে সমস্ত কারণ যা পারো লিখবে, আর ফলাফলের উপরে 2টো প্যারা করবে। একটা ফ্রান্সে কি প্রভাব পড়ছে, একটা ইউরোপে কি প্রভাব পড়ছে। এই 5টা প্যারায় তোমরা নিজেদের মতো করে নোটটাকে একটু সাজিয়ে নেবে। আর জেনারেলদের ক্ষেত্রে তো সাজানোই আছে, কোনো অসুবিধা নেই। তবে এবার আমরা অন স্ক্রিনে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল এই কোশ্চেন অ্যান্সারটা নিয়ে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স বা জেনারেল 5th সেমিস্টার CC 11 DSC A2। 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল মার্কস 10 বা মার্কস 20। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের মাধ্যমে লুই ফিলিপ ক্ষমতায় প্রতিষ্ঠিত হন। দীর্ঘ 18 বছর শাসনের পর মাত্র 3 দিনের বিপ্লবে 1848 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি তিনি ক্ষমতাচ্যুত হন। জুলাই রাজতন্ত্রের অবসানের পর ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হয়। জুলাই রাজতন্ত্রের পতনের কারণ সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। কোবান এর মতে, তোমরা এই ঐতিহাসিকদের নামের তোলা অবশ্যই আন্ডারলাইন করবে, এই বিপ্লব ছিল একটি দুর্ঘটনা মাত্র। তার মতে ফ্রান্সের রাষ্ট্র কাঠামোর অন্তর্নিহিত দুর্বলতা এবং আভ্যন্তরীণ অস্থিরতাই এই বিপ্লবের জন্ম দেয়। ঐতিহাসিক টেলর
এর মতে বিপ্লবের জন্যই বিপ্লব হয়েছিল। প্রুধো বলেন যে এই বিপ্লবের পেছনে কোনো চিন্তা ভাবনা ছিল না। তো এটা ছিল ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। এরপরে আমরা কারণ প্রসঙ্গে আসবো। দেখো কারণ, প্রথম যে প্যারা রয়েছে সেখানে কারণ নিয়ে বলা হচ্ছে, কোনো কারণ ছাড়াই বিপ্লব ঘটল এ বক্তব্য অনৈতিহাসিক। গ্রেনভিল বলেন যে 1848 খ্রিস্টাব্দের বিপ্লবকে নিছক দুর্ঘটনা ও আকস্মিক বলে উড়িয়ে দেওয়া যায় না। তিনি বুর্জুয়াদের অন্তর্দ্বন্দ্ব, সাধারণ মানুষের প্রতি সরকারের উদাসীনতাকে বিপ্লবের অন্যতম কারণ বলে অভিহিত করেছেন। ফ্রান্সের প্রখ্যাত কবি ও রাজনীতিক লা মার্টিন বলেন যে রাজতন্ত্রের স্থবিরত্বে ফ্রান্স ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিল। মানুষ এ থেকে মুক্তি চাইছিল। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, ফ্রান্সের সামাজিক শ্রেণীবিন্যাস, অন্তর্দ্বন্দ্ব, অর্থনৈতিক দুর্দশা, আভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে সরকারের ব্যর্থতা সব মিলিয়েই বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়। লুই ফিলিপের সরকার বুর্জুয়া রাজতন্ত্র নামে পরিচিত ছিল। তিনি যে পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হন তা ছিল একটি বুর্জুয়া পার্লামেন্ট। তকভিল বলেন যে বুর্জুয়া মানসিকতা গোটা সরকারকে আচ্ছন্ন করে ফেলে। ঐতিহাসিক ডেভিড টমসন বলেন যে জুলাই বিপ্লবের ফলাফলের মধ্যেই ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি সৃষ্টি হয়েছিল। অর্থাৎ কারণে আমরা দেখলাম যে বুর্জুয়া ঘেঁষা যে নীতি সরকারের বা বুর্জুয়া প্রাধান্য সেটা কতটা দায়ী ছিল সেটা নিয়ে এই প্যারাতে আলোচনা করলাম। প্যারা করে এই সময় ফ্রান্সে বেশ কয়েকটি রাজনৈতিক দলের উদ্ভব হয়, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের সমর্থন পায়নি সরকার, সেটা নিয়ে কিন্তু এই প্যারা। এগুলির মধ্যে রাজনৈতিক মতাদর্শ দৃষ্টিভঙ্গি যথেষ্ট পার্থক্য ছিল। রাজা লুই ফিলিপের পক্ষে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছিল না। ন্যায্য অধিকারবাদ বা রাজতন্ত্রের সমর্থকরা মনে করত যে ফরাসি সিংহাসনের উপর লুই ফিলিপের কোনো বৈধ অধিকার নেই। বোনাপার্টিস্ট বা নেপোলিয়ান বোনাপার্টের অনুগামীরা তার ভ্রাতুষ্পুত্র লুই বোনাপার্টকে ফ্রান্সের সিংহাসনে বসাতে উৎসাহী ছিল। এছাড়া নির্বাচনে কারচুপি ও ভোটারদের নানাভাবে প্রভাবিত করে লুই ফিলিপ নিজ ইচ্ছা মতো ব্যক্তিদের নির্বাচিত করে আনতেন। এর ফলে আইনসভা তার স্বাধীন চরিত্র হারিয়ে রাজার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়। এই কারণে থিয়ার্স মন্তব্য করেন যে আইনসভা হলো একটি বড় বাজার, যেখানে সদস্যরা নিজেকে বা নিজেদের বিবেক বিনিময় করেন কোনো পদ বা মর্যাদার পরিবর্তে। এইভাবে জুলাই রাজতন্ত্র বুর্জুয়া শ্রেণীর নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়। এর পরের প্যারাতে দেখব শ্রমিকদের যে অসন্তোষ ছিল। ফ্রান্সের শিল্পে আদি পর্বে শ্রমিকদের সংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পায়। 1847 খ্রিস্টাব্দে ছোট কলকারখানাগুলিতে নিযুক্ত শ্রমিকদের সংখ্যা ছিল পরিজন সহ প্রায় 50 লক্ষ। বড় কারখানাগুলিতে কাজ করত প্রায় 10 লক্ষ শ্রমিক। তাদের নানা রকম অসহনীয় অবস্থার মধ্যে জীবন ধারণ করতে হতো। অস্বাস্থ্যকর পরিবেশে নানা প্রতিকূলতার মধ্যে শ্রমিকদের বসবাস করতে হতো। শ্রমিকদের কল্যাণ সাধনের জন্য জুলাই রাজতন্ত্র কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে শ্রমিকদের মধ্যে নানা অসন্তোষের সৃষ্টি হয়। লুই ব্ল্যাঙ্ক, সেন্ট সাইমন প্রমুখ সমাজতন্ত্রী শ্রমিক শ্রেণীর সমর্থনে এগিয়ে আসেন। বিশিষ্ট সমাজতন্ত্রী লুই ব্ল্যাঙ্ক এ সময় অর্গানাইজেশন অফ লেবার নামে তার বিখ্যাত গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি বলেন যে একমাত্র বুর্জুয়া পরিচালিত রাজতন্ত্রের অবসানের মাধ্যমেই শ্রমিকদের দুর্গতি মোচন সম্ভব। অর্থাৎ শ্রমিক শ্রেণীর মধ্যে যে অসন্তোষ, সেই বিষয় নিয়ে এই প্যারাতে আলোচনা হলো। প্যারা করে এখানে দুর্বল যে বিদেশ নীতি ছিল সেটা নিয়ে পরের প্যারা। লুই ফিলিপের নিষ্ক্রিয় দুর্বল পররাষ্ট্র নীতি তার পতনের অন্যতম কারণ। তার পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য ছিল বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলা এবং যে কোনো মূল্যে শান্তি বজায় রাখা। ফরাসি সিংহাসনে তার কোনো বংশানুক্রমিক অধিকার ছিল না বলে ইউরোপের রাজন্যবর্গ তাকে সহ্য করতে পারতেন না। হারনস বলেন যে অল্প সংখ্যক মধ্যবিত্ত ছাড়া কেউ তাকে চায়নি ও সম্মান করেনি। 1844 খ্রিস্টাব্দ থেকে ফ্রান্সের অর্থনৈতিক সংকট, অর্থাৎ এখানে অর্থনৈতিক সংকটও তুলে ধরা হয়েছে, তীব্রতর হয়ে ওঠে। 1844 থেকে 46 খ্রিস্টাব্দে পরপর কয়েক বছরে অজন্মা খরা, 1844 থেকে 46 খ্রিস্টাব্দে পরপর কয়েক বছরে অজন্মা খরা ও শস্যহানির ফলে ফ্রান্সে প্রবল খাদ্য সংকট দেখা দেয়। ব্যবসা বাণিজ্য শিল্পে মন্দা দেখা দেয়, বেকার সমস্যা শুরু হয় এবং কর্মহীন কৃষক ও শ্রমিকদের দারিদ্র্য চরমে পৌঁছায়। আর্থিক সমস্যার সমাধানে অক্ষম সরকারের পতন ঘটাতে মানুষ তৎপর হয়ে ওঠে। এবার দেখো পরের প্যারা, যেখানে প্রত্যক্ষ কারণটাকে তুলে ধরা হয়েছে। আলফ্রেড কোবান লিখেছেন যে ফ্রান্সের ঘরে বাইরে লুই ফিলিপের এই নিষ্ফল ও ক্লিব নীতিতে জনগণ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কবি লা মার্টিন মন্তব্য করেছেন যে ফ্রান্স ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। বিপ্লবের কিছু আগে তকভিল লিখেছেন, আমরা একটি আগ্নেয়গিরির উপর ঘুমিয়ে আছি, বিপ্লবের হাওয়া বইছে, দিগন্তে ঝড়ের আভাস। জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে থিয়ার্স, লা মার্টিন প্রমুখ সংস্কারপন্থী নেতৃবৃন্দ, অর্থাৎ প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী দল ভোটাধিকার সংস্কার, সম্প্রসারণ এবং আইনসভার
নির্বাচনে দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলন শুরু করে। নানা স্থানে সভা সমিতি গড়ে উঠতে থাকে। এই সভাগুলির নাম ছিল সংস্কার ভোজ সভা, রিফর্ম ব্যানকুইটস। সমাজের নানা মত ও স্তরের মানুষ এগুলিতে সমবেত হতে থাকে। ভোটাধিকার সম্প্রসারণই ছিল এর মূল কথা। 1847 খ্রিস্টাব্দের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই দাবিতে প্রায় 70টি জনসভা অনুষ্ঠিত হয় এবং 1,70,000 মানুষ এই দাবির পক্ষে স্বাক্ষর করে। লুই ফিলিপ ও তার প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী গিজো এই দাবি অগ্রাহ্য করলে 1848-এর 22 ফেব্রুয়ারি বিরোধী দলগুলি প্যারিসে এক বিশাল জনসভা আহ্বান করেন। পুলিশ এই জনসভা ভেঙে দিলে সারা প্যারিস উত্তাল হয়ে ওঠে। শ্রমিক শ্রেণী পথে নামে, রাস্তায় ব্যারিকেড গড়ে ওঠে। জাতীয় রক্ষী বাহিনীকে পথে নামানো হয়। তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালাতে অস্বীকার করে। জনতার কণ্ঠে স্লোগান ওঠে, সংস্কার দীর্ঘজীবী হোক, গিজো নিপাত যাক। সন্ত্রস্ত লুই গিজোকে পদচ্যুত করেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দেন। 23 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রী গিজোর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকলে বাসগৃহের রক্ষীদের গুলিতে 23 জন নিহত ও 30 জন আহত হয়। এই ঘটনা সারা প্যারিসে প্রবল উত্তেজনার সৃষ্টি করে এবং বিক্ষুব্ধ জনতা লুই ফিলিপের পদচ্যুতির দাবিতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে। লুই ফিলিপ তার পৌত্রের অনুকূলে সিংহাসন ত্যাগ করে 24 ফেব্রুয়ারি ইংল্যান্ডে আশ্রয় নিলে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এই ঘটনা ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। প্রজাতন্ত্রী সমাজতন্ত্রী নেতৃবৃন্দ যুগ্মভাবে ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করে 26 ফেব্রুয়ারি। এই প্রজাতন্ত্র ছিল দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। 1791 খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই কারারুদ্ধ হওয়ার পর দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। 1792 রাজা ষোড়শ লুই কারারুদ্ধ হওয়ার পর ন্যাশনাল কনভেনশন প্রথমবার ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষণা করেছিল। তো এই ছিল ফরাসি ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। এখানে কারণ নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আসছি ফলাফল বা গুরুত্ব বা প্রভাব। ফ্রান্স ও ইউরোপের ইতিহাসে এই বিপ্লবের প্রভাব ছিল সুদূরপ্রসারী। ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয়। লামার্টিন এই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। ফ্রান্সের জাতীয় সভার 10 জন সদস্যকে নিয়ে একটি কার্যনির্বাহক সমিতি গঠিত হয়। প্রাপ্তবয়স্কের সমান সার্বজনীন ভোটাধিকার, শিক্ষা বিস্তার, বেকারদের কর্মসংস্থান, শ্রমিকদের স্বার্থরক্ষা, সকল শ্রেণীর অর্থনৈতিক গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতিদান, দারিদ্র দূরীকরণ, দাসপ্রথা লোপ, জাতীয় রক্ষী বাহিনী গণতন্ত্রীকরণ প্রভৃতি এই সরকারের উদ্দেশ্য বলে ঘোষিত হয়। বিপ্লবের পর ফ্রান্সে কোনো অরাজ্যকতা দেখা দেয়নি। তাই কার্ল মার্কস এই বিপ্লবকে নাইস রিভলিউশন বা সুন্দর বিপ্লব বলে অভিহিত করেছেন। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে 750 জন সদস্য বিশিষ্ট একটি আইনসভা গঠিত হয়। এই আইনসভা ছিল এক কক্ষ বিশিষ্ট। তাতে 4 বছরের জন্য একজন নির্বাচিত রাষ্ট্রপতির ব্যবস্থা হয়। নেপোলিয়ন বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ন রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1852 খ্রিস্টাব্দের 2 ডিসেম্বর আকস্মাৎ প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে তিনি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তৃতীয় নেপোলিয়ন নাম ধারণ করে নিজেকে ফরাসিদের সম্রাট বলে ঘোষণা করেন। এইভাবে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। সম্রাট পদে আসীন হয়ে তৃতীয় নেপোলিয়ন নিজ সাম্রাজ্যকে দ্য ফাইনাল ফলোয়ার অব দ্য ফ্রান্স রিভলিউশন বলে অভিহিত করেন। ঐতিহাসিক লিপসন বলেন, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবে অভিজাততন্ত্রের পতন ঘটে। অর্থনৈতিক গণতন্ত্রের ইতিহাসেও এক যুগান্তর ঘটে। নানা ধরনের সমাজতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠিত হয়। তাদের কাজের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। স্থির হয় যে প্যারিসে 10 ঘন্টা এবং প্রদেশগুলিতে শ্রমিকরা 11 ঘন্টা করে কাজ করবে। সকলের জন্য কাজের অধিকার বা রাইট অফ ওয়ার্ক স্বীকৃত হয়। বেকারদের কর্মসংস্থানের জন্য জাতীয় কর্মশালা ন্যাশনাল ওয়ার্কশপ স্থাপিত হয়। এই সব কাজের ফল ছিল সুদূরপ্রসারী। প্যারা করে দেখো, ঐতিহাসিক গ্রেনভিল ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবকে অর্ধ বিপ্লব বা হাফ রিভলিউশন বলে অভিহিত করেছেন। ফ্রান্সে যে জাতীয় কর্মশালা গঠিত হয়েছিল তা কার্যকর হয়নি। এ কারণে প্রজাতন্ত্রী সমাজতন্ত্রী দলের বিরোধ। এর কারণ ছিল প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী দলের বিরোধ। প্রজাতন্ত্রীদের বক্তব্য ছিল যে বিপ্লবের উদ্দেশ্য হল গণভোট প্রবর্তন ও প্রজাতন্ত্র গঠন। সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে। তাই এখন আর বিপ্লবের দরকার নেই, দরকার ফ্রান্সের সংহতি। এই বিরোধের ফলে প্রজাতন্ত্রী সরকার থেকে সমাজতন্ত্রীদের বাদ দেওয়া হয়। জাতীয় কর্মশালাও বন্ধ করে দেওয়া হয়। এর বিরুদ্ধে শুরু হয় শ্রমিক বিদ্রোহ, যা জুন বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ কঠোরভাবে দমিত হয়। প্যারা করে দেখো এবার ইউরোপে কি কি প্রভাব পড়ছে ফেব্রুয়ারি বিপ্লবে। 1848 বিপ্লবের সূচনা হয় প্যারিসে। কালক্রমে তা সমগ্র ইউরোপে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জোনাথন স্পেরবার এই বিপ্লবকে 19 শতকের ইউরোপে সর্বাপেক্ষা ব্যাপকতম এবং সর্বাপেক্ষা হিংসাত্মক রাজনৈতিক আন্দোলন বলে অভিহিত করেছেন। অধ্যাপক এস.জে.পি. টেলরের কথায় প্যারিস হলো বিপ্লবের জননী। এই বিপ্লব
ইউরোপে 15টি দেশে জাতীয়তাবাদী আন্দোলনের গতি সঞ্চার করে। এই বিপ্লব ছিল প্রধানত শহরের বিপ্লব। প্যারিস, মিলান, বার্লিন, রোম, ফ্লোরেন্স, বুদাপেস্ট, ভিয়েনা ইউরোপের এই প্রধান শহরগুলি ছিল বিপ্লবের প্রাণকেন্দ্র। ডেভিড টমসন বলেন যে প্যারিসকে পেছনে ফেলে মধ্য ও দক্ষিণ ইউরোপের রাজ্যগুলি ছিল এই বিপ্লবের ঝটিকা কেন্দ্র। এই বিপ্লব সংগঠিত হয় মধ্যবিত্ত শ্রেণীর সক্রিয়তায়, যারা মেটারনিক পদ্ধতি আর মানতে চাইছিল না। এরিক হবসবম এর মতে এটি প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব। 1848 খ্রিস্টাব্দে তাই সাধারণভাবে বিপ্লবের বছর, দ্য ইয়ার অফ রিভলিউশন বলে অভিহিত করা হয়। ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি সর্বত্রই স্বৈরশাসন, রাজনৈতিক অর্থনৈতিক অনাচার এবং মেটারনিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র জাতীয়তাবাদী গণ আন্দোলন দেখা দেয়। ডেভিড টমসন তাই বলেন যে 1848 খ্রিস্টাব্দ জনতার যুগের সূচনা করে। প্যারা করে দেখো, জার্মানি, প্রাশিয়া, হ্যানোভার, স্যাক্সনি, বাভেরিয়া, বাডেন, ব্রান্সউইক প্রভৃতি রাজ্যে উদারনৈতিক গণ আন্দোলন শুরু হয় এবং এই সব রাজ্যের রাজন্যবর্গ জনগণকে উদারনৈতিক শাসনতন্ত্র মঞ্জুর করতে বাধ্য হন। ফ্রাঙ্কফুর্ট শহরে সমবেত হয়ে জার্মান জাতীয়তাবাদীরা ঐক্যবদ্ধ জার্মানির জন্য একটি জাতীয় পার্লামেন্ট ও সংবিধান তৈরি করেন। প্রাশিয়া রাজ্যে চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে জার্মানির রাষ্ট্রপ্রধানের পদ গ্রহণের অনুরোধ করা হয়। স্বৈরতন্ত্র রাজার দৈব সত্ত্বে বিশ্বাসী প্রাশিয়া রাজ এই পদ গ্রহণে অসম্মত হন। অস্ট্রিয়া বলপূর্বক এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট ভেঙে দেয়। এ সত্ত্বেও বলতে হয় যে এই সংবিধান ও ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট জার্মান ঐক্যের পথ প্রশস্ত করে। ইতালির পারমা, মডেনা, মিলান, ভেনিস, টাস্কেনি, সিসিলি, নেপলস এবং পোপের রাজ্যে বিদ্রোহ দেখা দেয়। পিডমন্ট সার্ডিনিয়ার অধিপতি চার্লস অ্যালবার্ট নিজ রাজ্যে একটি উদারনৈতিক শাসনতন্ত্র প্রবর্তন করেন। ভেনিস প্রজাতন্ত্রে পরিণত হয় এবং লম্বার্ডি, ভেনেশিয়া ও মিলানের অধিবাসীরা অস্ট্রিয়ার সেনাবাহিনীকে বিতাড়িত করে। বিপ্লবী নেতা মাসিনির নেতৃত্বে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। মেটারনিকের নিজ রাজ্য অস্ট্রিয়ায় ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়। ভিয়েনা, হাঙ্গেরি, বোহেমিয়া সর্বত্র বিপ্লব ছড়িয়ে পড়ে। রাজধানী ভিয়েনাতে মেটারনিকের বাসভবন আক্রান্ত হয়। মেটারনিক ইংল্যান্ডে আশ্রয় নেন এবং মেটারনিক তন্ত্রের সমাধি রচিত হয়। অস্ট্রিয়ার সম্রাট একটি উদারনৈতিক সংবিধান প্রবর্তনে বাধ্য হন। হাঙ্গেরির মাসিনি লুই কোসুতের নেতৃত্বে হাঙ্গেরির স্বায়ত্তশাসনের দাবি জয়যুক্ত হয়। বোহেমিয়া, চেক ও স্লাভ জাতীয়তাবাদীরা তাদের দাবি আদায়ে সক্ষম হয়। ডেনমার্ক ও নেদারল্যান্ডেও এই বিপ্লবের প্রভাব পড়ে। আন্দোলনের চাপে ডেনমার্কের রাজ সপ্তম ফেডারিক সংবিধান সভার অধিবেশন আহ্বান করতে বাধ্য হন। ডেভিড টমসন বলেন যে এই সব বিপ্লবের গতি প্রকৃতি ছিল একই। প্যারা করে দেখো, উপসংহারে বলা যায় যে 1848-এর বিপ্লবের সাফল্য ছিল সীমিত। প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা সামলে উঠে অস্ট্রিয়া অচিরেই প্রতি আক্রমণ শুরু করে এবং তাতে ইতালি, জার্মানি, অস্ট্রিয়ার বিভিন্ন প্রদেশের জাতীয়তাবাদী আন্দোলন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে সাফল্যের জন্য জাতীয়তাবাদীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। ঐতিহাসিক ট্রাভেলিয়ান বলেন যে 1848 ইউরোপের ইতিহাসের দিক পরিবর্তন, কিন্তু ইউরোপ এই সময় মোড় ঘুরতে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? কারণ পরবর্তীতে অস্ট্রিয়া আবার ঘুরে দাঁড়ায় এবং এই প্রতি বিপ্লব দমন করে, তাই ইউরোপ মোড় ঘুরতে ব্যর্থ হয়েছিল। তো এই ছিল ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফলের উপরে 10 বা 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে।